নমস্কার। আনন্দবাজারের সূত্রের খবর এমন একটা চরম জায়গায় পৌঁছে গেছে, সেখানে কিন্তু আর পৌঁছানো সম্ভব না অন্য কারো পক্ষে। মানে পুতো পবিত্র ধূপধুনো জেলে এমন একটা উৎকর্ষের উচ্চতায় পৌঁছেছে যে যেখানে দূর থেকে নমস্কার করা, নম করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা যদি একটা শৃঙ্গ হয় তাহলে বাকিদের কাজ হচ্ছে শুধু নিচ থেকে বসে দেখা। ওই উচ্চতায় পৌঁছানো তো সম্ভব নয়, এমনকি স্বপ্ন দেখারও কথা না। কি হয়েছে? অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিয়ে তো বেশ কয়েকদিন ধরেই তুলকালাম চলছে। উনি গতকাল ভাষণ দিয়েছেন, সেখানে কিছু বিক্ষোভ টিক্ষোভও হয়েছে, এগুলো আমরা সবাই জানি। সেদিন সমস্ত খবরের কাগজে খবর বেরিয়েছে, আনন্দবাজারেও বেরিয়েছে। কিন্তু আনন্দবাজারের বিশেষত্বটা কি? তাদের খবরের শেষে, ওই প্রথম পাতার খবরের শেষে 6 নম্বর পাতায় খুব পরিষ্কার লেখা আছে যে সূত্র থেকে জানা গেছে ভাষণের শেষে গান গেয়েছেন দুই মন্ত্রী, বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন, এবং সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা দেবও। ওখানে কোনো ডিজে উপস্থিত ছিলেন কিনা এবং দেব খোকা বাবু যায় লাল জুতো পায়ে এই গানের সঙ্গে নেচেছেন কিনা সেটা অবশ্য আনন্দবাজারে লেখা নেই। তো এতে এমনি কোনো সমস্যা ছিল না, তৃণমূলের অনুষ্ঠানে ধরনের উদ্ভট কাণ্ড কারখানা হয়েই থাকে। কিন্তু এখানে সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে আবার সরকারি সূত্র অনুযায়ী সরকারি প্রতিনিধি দলে এই যে 3 জনের নাম করা হয়েছে তাদের কেউ ছিলেনই না। তাহলে আনন্দবাজারের প্রতিনিধি এই গানটা শুনলেন কি করে? এই 3 জন কি আনন্দবাজারের প্রতিনিধিকে একান্তে বসে কোনো পানশালায় বা অন্যত্র গান শুনিয়েছেন? তো সাধারণভাবে এইসব নিয়ে খুব ঠাট্টাই আর কি চলেই থাকে। আনন্দবাজারের সূত্ররা অসম্ভব সব জায়গায় পৌঁছে যান বলে শোনা যায়। কলকাতায় তাঁরা পিলে চমকানো নানা সূত্রের খবর দিয়েছেন একদিন, যা বুদ্ধি দিয়ে যার কোনো ব্যাখ্যা হয় না। সেসব খবর নিয়ে অনেক কিছুই আমরা বলেছি। আনন্দবাজার শুধু নয়, অন্যান্য সংবাদ মাধ্যমে দিয়েছে। রিপাবলিকে একজন ডাক্তার তো এসে বলেছিলেন যে অভয়ার শরীরে নাকি বীর্য ইনজেক্ট করে দেওয়া হয়েছে। এরকম খবর পড়েছি যে একটা বিরাট পর্ণচক্র চলছিল আরজি করকে ঘিরে, যেখানে লাশের সঙ্গে সঙ্গম করা হতো এবং তার ভিডিও তুলে পর্ণ বিক্রি করা হতো। এই পর্ণের বাজার কি, কত বিপুল বাজার এবং কারা দেখেন সে নিয়ে আনন্দবাজার কিছু বলেনি, অন্য কাগজও কিছু বলেনি, কিন্তু ফলো আপও কিছু নেই। কিন্তু খবরটা যে খুব রোমহর্ষক ছিল এবং পিলে চমকানো ছিল এ নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। তো এই নিয়ে নানা রকম গল্প আছে। এমনকি একটা গল্প আছে, একবার অনেক কাল আগে যখন দ্বিতীয় অকংগ্রেসি সরকার তৈরি হয়েছে দিল্লিতে, ভিপি সিংয়ের সরকার, তখন নাকি শিক্ষাক্ষেত্রে কিছুতেই বরাদ্দ আসছিল না পশ্চিমবঙ্গে, যদিও অকংগ্রেসি সরকার। তো তখন লালু প্রসাদ যাদব ভিপি সিংয়ের সঙ্গে একদিন লিফটে উঠলেন। লিফটে উঠে বললেন যে কি আপনি শিক্ষা খাতে বরাদ্দ করছেন না? জানেন যে উত্তর ভারত এবং গোবলয়ের জন্য পশ্চিমবঙ্গ কি করেছে? ওরা এত ভালো লোক যে যাদবদের জন্য একটা ইউনিভার্সিটি পর্যন্ত বানিয়ে দিয়েছে, তার নাম হলো যাদবপুর ইউনিভার্সিটি। তো তারপরই নাকি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ আসতে শুরু করে পশ্চিমবঙ্গে। কিন্তু কথা হলো যে আষাঢ়ে খবরটা জানা গেল কি করে? না, ওই লিফটের মধ্যে শুধু ভিপি সিং আর লালু প্রসাদ যাদব ছিলেন তা নয়, অশরীরী হিসেবে ছিলেন আরেকজন, তিনি হলেন সাংবাদিক। তো এবারও এরকম একটা গল্প চালু হয়েছে। এবার জেলেনস্কি আর ট্রাম্প নাকি যখন মিটিং শেষে দুজন লিফটে উঠছিলেন, সেখানে সূক্ষ্ম শরীরে উপস্থিত ছিলেন তৃতীয় আরেকজন, তাঁর নামই হলো সূত্র। সেখান থেকে নাকি প্রথম ফাঁস হয় ইউক্রেন সূত্রের যুদ্ধের ভবিষ্যৎ। তা এমনিতে কোনো ঠাট্টা ইয়ার্কিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইসব খবরে অনেকেই নাচেন, শোনা যাচ্ছে বলে এগুলোকে রেফারও করেন এবং তারপর উত্তেজিত হন, এবং সে নিয়ে নানা রকম আলোড়ন অন্তত ভদ্র সমাজে তৈরি হয়। তার নানা রকম উদাহরণ আমরা চারদিকে দেখেছি। ফলে এই চরম জায়গায় যে পৌঁছে যাচ্ছে বিষয়টা, এটা শুধু মজার নয়, এটা বিপজ্জনকও। এবং কতটা বিপজ্জনক, বস্তুত আপনারা ছাবা সিনেমার নামটা সবাই শুনেছেন, যে ছাবা সিনেমার থেকে যা হয়েছে সেখানে দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে আওরঙ্গজেব বস্তুত একজন মানুষকেও যিনি পারলে হিন্দুদের ধরে খেয়ে ফেলেন। তো এটা এমনিতে আমরা ঠাট্টাই আর কি করতেই পারতাম, কিন্তু যা যা হয়েছে, মধ্যপ্রদেশের একটা দুর্গের নিচে মানুষজন খুঁড়তে শুরু করেছেন। ওখানে নাকি মারাঠারা যে ধন সম্পত্তি এনেছিল আওরঙ্গজেব লুট করে তার নিচে লুকিয়ে রেখেছেন, এবং সেখানে কি আত্মবিশ্বাস তাদের, সিনেমায় দেখিয়েছে অতএব আমরা খুঁড়বই, খুঁড়ে কিছু পাননি।
এবং এটাও হয়তো খানিকটা মজার, কিন্তু যেটা মজার নয়, মহারাষ্ট্রে আওরঙ্গজেবের যে সমাধিস্থল বা ওই জাতীয় জিনিস ছিল, সেখানে এই ধরনের সূত্রের খবর যা সিনেমা থেকে এসেছে তা সেই অনুযায়ী তা বিশ্ব হিন্দু পরিষদ বা ওই জাতীয় কিছু সংগঠন তারা দাবি করে ওটা তুলে ফেলতে হবে, এবং সে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হিংসা এসে শুরু হয়ে যায়। ফলে এই যে ছাবার যে খবর, তার চেয়ে আনন্দবাজারের খবর কিচ্ছু কম বিপজ্জনক নয়, এবং মাত্রার দিক থেকে দেখলে কিচ্ছু কম আষাঢ়ে নয়। সূত্রের নাম নিয়ে এরা যা করেছে তার কোনো বাস্তব ভিত্তি নেই, কারণ সেগুলো পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। খবরটা সত্যি হতে পারে, খবরটা মিথ্যে হতে পারে, ঘটনাটা সত্যি হতে পারে, ঘটনাটা মিথ্যে হতে পারে, কিন্তু অমুক বলেছেন অমুক কথা এরকম ছাপা হয়েছে, তারপর দেখা গেছে যে অমুক সূত্রের যে খবর অফিসিয়ালি অমুক সূত্র সেটা মানেননি। তো সেগুলো এমনিতে খুব একটা নজরে পড়ে না, কারণ হাওয়া আসে একরকম করে, লোকে পড়ে ভুলে যায়, পরবর্তীকালে কি হলো কেউ খেয়াল রাখে না। কিন্তু এটা একদম জলজ্যান্তভাবে দেখা যাচ্ছে যে 3 জন যাননি অক্সফোর্ডে, তাদেরকে আনন্দবাজারের নিজস্ব সংবাদদাতা আবিষ্কার করে ফেলেছেন অক্সফোর্ডে। এরা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়ে ঠিক পৌঁছেছে যেখানে আকাশ থেকে খবর পেড়ে আনা যায় এবং সেই খবরকে খবর বলে খবরের কাগজে ছেপে দেওয়া যায়, ধরা পড়ে যাব এই ভয়টুকু পর্যন্ত নেই। এই স্পর্ধাটাই হচ্ছে বিপজ্জনক। তা আপনাদের মনে থাকতে পারে যে মিনিস্টার ফাটাকেষ্ট বলে বহুদিন আগে একটা সিনেমা হয়েছিল, সেখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি তখন খুব বড় হিরো ছিলেন, এখনকার মতো রাজনীতিতে নেমে পড়েননি। তো তার একটা ডায়ালগ ছিল যে সে এক ভয়ঙ্কর সিনেমা, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো তার একটা ডায়ালগ ছিল যে আমরা খবর দেখি না, ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। তো আজকের আনন্দবাজার অবিকল যেন এই যুগের ফাটাকেষ্ট। তাদের ক্ষেত্রে একটা কথাই প্রযোজ্য, আমরা খবর জানি না, খবর লিখি না, খবর তৈরি করি। অস্বার্থ কি না, যা লিখছি সেটাকেই যেন লোকজন খবর হিসেবে মেনে নেয়। আমাদের ফ্যাক্ট চেকিংয়ের দরকার নেই, আমাদের সূত্রকে যাচাই করার প্রয়োজন নেই, আমরা যা লিখব সেটাই খবর। এবং বস্তুত এরা মধ্যবিত্ত ভদ্রবিত্ত মানুষজনকে গরু গাধা ভাবে। এই গরু গাধা ভাবার যে স্পর্ধা, সেটা কিন্তু এই উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষজনই এদেরকে সরবরাহ করেছেন যে না বাবা, ওরা যা লিখছে সরকার বাড়ির যা খবর সেটাকে আমরা কিন্তু জোর হস্তে মেনে নেব, ওর উপরে কিছু নেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আনন্দবাজার। তো এখন যেহেতু প্রচুর ছোট মিডিয়া এসে গেছে বাজারে, গুরুচণ্ডালী তাদের মধ্যে একটা, অজস্র ছোট মিডিয়া এসে গেছে, এদের এই মনোপলি কিন্তু ভেঙে যেতে বাধ্য। একমাত্র কিছু ভদ্রবিত্ত উচ্চবিত্ত মানুষজন এদেরকে ধরে রেখেছেন এখনও। নিচের দিক থেকে বিষয়টা কিন্তু ক্ষয়ছে। আমরা যারা ছোট মিডিয়া করি, আমরা যারা গুরুচণ্ডালীর মতো জিনিস করি, তারা কিন্তু ক্রমশ উঠে আসছে। এই জায়গায় বেশি দিন থাকবে না। প্রিন্ট মিডিয়া ক্রমে উঠে যেতে চলেইছে, কিন্তু এই যে ট্যাবলয়েডে পরিণত করে ফেলেছে নিজেদের, কিন্তু ট্যাবলয়েড হয়েও ভাবে যে লোকজন মূর্খ, এই জায়গাটার বেশি দিন থাকবে না। তো আপনারা যারা অনুষ্ঠানটা দেখলেন, অতি অবশ্যই গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, ছোট মিডিয়ার সঙ্গে থাকুন। পরবর্তী অনুষ্ঠান নিয়ে খুব শীঘ্রই আবার আসবো। আজকের মতো নমস্কার।